দর্শক মন্ডলী, বাংলাদেশ ও পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি সূত্র টিভির নিয়মিত অনুষ্ঠান করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় লাইভ স্ট্রিমিং শো এসো নিজেকে রক্ষা ও করোনা প্রতিরোধের পথে দেখবার জন্য। প্রিয় দর্শক, অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব রুহুল আমিন, যুক্তরাজ্যের প্রাক্তন কাউন্সিলর, লেবার পার্টির সেক্রেটারি, বিএএমএ ফোরাম, পপলার এবং লাইম হাউস নির্বাচনী এলাকা ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। তারপরে আছেন মালয়েশিয়া থেকে মিস্টার মুরুগান শিবা, ডাইরেক্টর A1 অপটিমা স্টিমার, মালয়েশিয়া। তারপরে আমাদের সঙ্গে আছেন আমাদের সহকারী সম্পাদক যারা প্রকৌশলী আশিকুল ইসলাম রনি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে করোনা কালে সাধারণ মানুষের জীবনযাত্রা। শুধু দর্শক মন্ডলী, আমরা দেখেছি যে মিস্টার মানি ইজ on our studio, right? Mr. Mani, do you hear me? ওকে, আমরা যাচ্ছি আবার ফিরে যাচ্ছি অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় করোনা কালে সাধারণ মানুষের জীবনযাত্রা। আমরা দেখেছি যে বাংলাদেশে প্রায় অধিকাংশ ফ্যাক্টরি, কল কারখানা সমস্ত কিছুই প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে, এবং কিছু কিছু ফ্যাক্টরি, যেসব ফ্যাক্টরি চালু আছে সেই ফ্যাক্টরি 70% শ্রমিককে বাদ দেওয়া হয়েছে এবং 30% শ্রমিক দিয়ে এখন সেই প্রতিষ্ঠানগুলো চালানো হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে শ্রমিকগুলো 70% প্রায় যে শ্রমিকগুলো বেকার অবস্থায় আছে, এবং আরো অন্যান্য সাধারণ মানুষ যেগুলো আছেন যারা কর্মহীন হয়ে পড়েছেন, তারা অনেকেই বাসা ভাড়া দিতে পারছেন না, বিদ্যুৎ বিল দিতে পারছেন না, গ্যাসের বিল দিতে পারছেন না, বিভিন্ন জটিলতার মধ্যে আছে এই করোনার কালে। তো এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সর্বপ্রথমে আমরা যেতে চাচ্ছি যুক্তরাজ্যের জনাব রুহুল আমিনের কাছে, যে যুক্তরাজ্যে এর যাবৎ পর্যন্ত বাংলাদেশের যে আমাদের দেশের যে অবস্থা, যে প্রেক্ষাপট, এখন মানুষ বেকার হয়ে পড়ছে, রাস্তার মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ সাহায্যের জন্য অপেক্ষা করতে দাঁড়িয়ে থাকছে। অনেক মানুষ যাদের আপনার লজ্জা এবং তাদের যে বিভিন্ন কারণে অভাবগ্রস্ত, কিন্তু সাহায্য চেতে পারছে না, চাইতে সাহায্য নিতে পারছে না বা বলতেও পারছে না। ইংল্যান্ডের কি অবস্থা? ইংল্যান্ড কিভাবে এই মানুষগুলোকে সাপোর্ট দিচ্ছে, এবং ইংল্যান্ডের সরকার বা ওই এলাকার জনপ্রতিনিধি, আপনি নিজেও একজন কাউন্সিলর সে এলাকার, আপনারা কিভাবে এই বিষয়গুলোকে হ্যান্ডেল করছেন? ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে শুদ্ধ টিভির দর্শকবৃন্দ যারা দেখছেন দেশ বিদেশে, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। প্রথমে আমি যেটা বলতে চাই, আমি এই করোনা ভাইরাসটা আসলে আমি যদি একটা জোক হিসেবে বলি, আমরা তো জানতাম যে 40 বছর আগে আপনারা অবশ্যই এইটা একটা কনস্পিরেসি, আমরা একটা বুকে দেখেছি যে 40 বছর আগে লেখা হয়েছিল আমেরিকাতে যে এই করোনা ভাইরাসটা আসবে 2020 সালে। যদিও আমি কনস্পিরেসি বিশ্বাস করি না। যাই হোক, আমরা মানে যথেষ্ট সময় ছিল আমাদের হাতে, সরকারের হাতে, বিভিন্ন দেশের সরকারের হাতে সময় ছিল প্রিপারেশন নেওয়ার, কিন্তু এই প্রিপারেশন নিতে ব্যর্থ হয় অনেক সরকার। আমাদের যুক্তরাজ্যের সরকারও অনেক ক্ষেত্রে কিন্তু ফেল করেছে। তো আমি যখন শুরু হয় উহান থেকে করোনা ভাইরাসটা, ধীরে ধীরে মনে করেন বিভিন্ন এশিয়ার দেশগুলোতে আক্রান্ত করে, তারপরে ইউরোপে যখন ঢুকে, মনে করেন ইটালি এবং স্পেনে বেশিরভাগ মানুষ আক্রান্ত হয়েছিল এবং মারা গিয়েছিল। তখনও কিন্তু আমাদের যুক্তরাজ্যের সরকার কিন্তু তেমন একটা সচেতন হয়নি বা রেডি হয়নি বা প্রিপেয়ার্ড হয়নি। আমি এইটা খুবই দুঃখজনক। আমি কোন সময় ভাবি যে আসলে মানে অনেক, শুধু আমাদের সরকার না, বিভিন্ন দেশের সরকারও দেখা যায় যে খুব লাইটলি জিনিসটা নিয়েছিল আর কি। আমার কথা হলো, একটা ভাইরাস আমরা 100 বছর পরে একটা ভাইরাস আমরা
দেখলাম এবং খুব ভয়াবহ। জানি না, অনেক দেশে কিন্তু মানুষ মারা গেছেন। আমরা মানে যথেষ্ট সময় পেয়েছিলাম। আমি যুক্তরাজ্যের কথা বলছি, আমরা প্রিপেয়ার্ড হওয়ার জন্য। আপনারা বিশ্বাস করবেন না, মানে মাত্র 2 সপ্তাহ আগ থেকে যুক্তরাজ্যে মানে ওই যে এয়ারপোর্টে স্ক্রিনিংটা শুরু করে এখন। অ্যাটলিস্ট বাংলাদেশে কিন্তু লকডাউনের সাথে সাথে কিন্তু স্ক্রিনিংটা এয়ারপোর্টে শুরু হয়, কিন্তু এইখানে কোনো স্ক্রিনিং ছিল না আনটিল লাস্ট 2 উইকস। এই একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো যে মানে একটা উন্নত দেশ, মানে সারা বিশ্ব আমরা জানি ঐতিহাসিক ভাবে যুক্তরাজ্যকে মানে একটা মডেল হিসাবে দেখে, একটা লিডারশিপের জন্য তাকিয়ে থাকে, কিন্তু এই লিডারশিপ দিতে কিন্তু ব্যর্থ হয় যুক্তরাজ্য। মানে যেখানে আমরা মানে আপনারা আশ্চর্য হবেন, মানে আমি মানে প্রায় খবরে দেখি বাংলাদেশে যে পিপির অভাব, বিভিন্ন হাসপাতাল পিপি নাই, কিন্তু এই দেশ আপনারা বিশ্বাস করবেন না, এখন পর্যন্ত মানে অনেক হাসপাতালে যুক্তরাজ্যে আপনার পিপির অভাব রয়েছে। আপনার মানে গ্লাভ নাই, মাস্ক নাই। আমি নিজে হাসপাতালে একজন রোগীকে দেখতে গিয়েছিলাম গত সপ্তাহে, আপনারা বিশ্বাস করবেন না, ডাক্তারও মানে আমি দেখলাম ইমার্জেন্সি ওয়ার্ডে মানে তেমন একটা সিরিয়াসলি নিচ্ছেন না। তো মানে অনেক সময় মানে সন্দেহ আসে একেবারে আপনার মাইন্ডে যে আসলে কি এটা কি ডেডলি, আসলে কি এটা মানে খুব মারাত্মক একটা জিনিস। আমার কথা হলো যে আমি মনে করি যে মানে যে হারে মানুষ মারা যাচ্ছেন এবং আক্রান্ত হচ্ছেন বিভিন্ন দেশে, আমরা ঠিক আছে, যেমন আমরা ডিজিটাল এজে থাকায় মানে ওই যে খবরটা ছড়িয়ে পড়ায় হয়তো বিভিন্ন দেশ রেডি থাকায় আমরা ওই যে ফেটালিটি রেট যেটা এটা কমিয়ে আনতে পেরেছি আর কি। আমরা স্প্যানিশ ফ্লুতে আমরা দেখেছি প্রায় নিলে ওই যে এস্টিমেশন যেটা বিটুইন 30 to 50 মিলিয়ন পিপল আমরা মারা গেছেন তখন। তো তারপরে আমি মনে করি যে কারফিউ দিতে পারতেন, মানে এই দেশে বা ইতালিতে স্পেনও আমরা দেখেছি, মানে কারফিউ দিতে পারতেন। কারফিউ দিলে মানে অর্থনৈতিক যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এখন বা আগামীতে হয়তো মানে এইটা হবে মানে দ্বিতীয় মানে মহামারী, অর্থনৈতিক মহামারী, এইটার পরের স্টেজ যেটা আছে। মানে আমাদের সরকার বলছে যে সেপ্টেম্বর বা অক্টোবরের নাগাদ যখন মানে এই এই মহামারী থেকে আমরা বেরিয়ে আসবো, তখন আরেকটা শুরু হবে, এইটা অর্থনৈতিক মহামারী শুরু হবে। লক্ষ লক্ষ লোকের কার মানে ওই একটা নয়েজ চলে আসে। যাই হোক, যখন মানে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ যখন লোকেরা লোন পেমেন্ট দিতে পারবেন না, মর্গেজ পেমেন্ট দিতে পারবেন না, তাদের বাসা চলে যাবে। আমরা জানি যে অন্তত ইউকেতে 1 মিলিয়ন বিজনেস, স্মল বিজনেসেস আপনার ক্লোজ হয়েছে। এর থেকে অন্তত 2/3 বিজনেসেস আর মানে দেশের সরকার অনেক ধরনের সাহায্য দিচ্ছেন, কিন্তু আমরা জানি ইতিমধ্যে মানে আপনারা জানেন কয়েক সপ্তাহ আগে সামান্য স্টেজ 1-এর যেটা শিথিল করেছে যুক্তরাজ্য সরকার, শিথিল করার পরে কিছু কিছু মানে দোকানপাট মনে করেন গ্রোসারিজ এগুলা খুলছে, কিন্তু খোলার পরে কিন্তু যেহেতু বেশিরভাগ জনগণ কিন্তু একটা আতঙ্কের মধ্যে আছে আর কি, এর জন্য অনেক লোকেরা কিন্তু বের হচ্ছে না, মানে শপিং করছেন না, যার কারণে ব্যবসারা কিন্তু খুব এফেক্টেড হচ্ছে আর কি। তো তারা স্যালারি দিতে তো সরি, কার মোবাইলটা বারবার ডিস্টার্ব দিচ্ছে। যাই হোক, যেটা এই দেশের সরকার মানে যথাযথ সুযোগ দিচ্ছে জনগণকে, বিভিন্ন গ্রান্ট, বিভিন্ন লোন দিচ্ছে, মানে ছোটখাটো ব্যবসায়ী যারা আছেন এবং যারা এমপ্লয়ি ছিলেন তাদের শতকরা 80% বেতনও দিয়ে যাচ্ছেন। এটা অক্টোবরের শেষ পর্যন্ত তারা দিবেন, তারা ঘোষণা দিয়েছেন আর কি। এই ধরনের সাহায্য প্রত্যেকটা মানুষকে কিন্তু সাহায্য করছেন, এটা স্বাভাবিক। একটা উন্নত দেশ, তাদের মানে বিরাট একটা বাজেট আছে, যদিও বাজেটে ঘাটতি বেশ কয়েক বছর থেকে আমরা দেখে আসছি ঘাটতি রয়েছে। এবছর হবে মানে একটা রেকর্ড ব্রেক করবে, কারণ যে করোনা ভাইরাসের কারণে বিরাট একটা ঘাটতি। আমি বলে গেছি, কিন্তু কয়েক বিলিয়নের মানে ঘাটতি থাকবে এইবার এই বছরের যুক্তরাজ্যের বাজেটে। তো তারা চেষ্টা করছেন। তো আমি মনে করি যে বাংলাদেশও তেমনি ভাবে মনে করেন যে পারতেন, যে আজকে বাংলাদেশ একটা মিডল ইনকাম কান্ট্রি, বাংলাদেশ আজকে স্যাটেলাইট যদি পাঠাতে পারে আপনার আকাশে, আজকে বাংলাদেশ যদি একটা নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট বিল্ড করতে পারে, আমি মনে করি বাংলাদেশের সরকারের যদি
ইচ্ছা থাকে, উইল পাওয়ার থাকে, তাহলে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা পরিবারকে একটা ন্যূনতম একটা বাধা দেওয়ার দরকার। আমি মনে করি যে উইল পাওয়ার যদি থাকে তারা পারবে না। যদিও মানে কিছু কিছু দিচ্ছেন তারা, কিন্তু এটা আমি মনে করি মানে অনেক মানে আরো বেশ কিছু দেশে আমি দেখছি উদাহরণ, মানে বাংলাদেশের মতো তারা কিন্তু দিচ্ছেন, তারা কিন্তু মানে এই সিচুয়েশন, এ ধরনের সিচুয়েশন আমরা কখনো দেখিনি কিন্তু। তো এই জিনিসটা আমি আহ্বান জানাতে চাই আপনাদের প্রোগ্রামের মাধ্যমে, যে এই জিনিসটা যদি বাংলাদেশ সরকার করে, আমি মনে করি এটা মানে খুবই ভালো হবে, জনগণের অনেক সাহায্যে আসবে। আর আমরা যেটা করেছি মানে যুক্তরাজ্য থেকে আমরা, আমার দেশের বাড়ি সিলেট, হতো আপনারা অনেকে জানেন না, মানে সিলেট অঞ্চলে প্রত্যেকটা লোক আমার জানা মতো, আমার বন্ধু বান্ধব আত্মস্বজন প্রত্যেকে কিন্তু ওই যে রিলিফ দিয়েছেন কিন্তু ওই যে কোভিড-19 উদ্দেশ্যে প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা ইউনিয়নে, বৃহত্তর সিলেটের মানে পেয়েছে তারা। তো আমি মনে করি যে এই দেশে মানে যেটা অবস্থা বর্তমানে, যেমন যদিও লকডাউন ফার্স্ট স্টেজ যেটা তারা শিথিল করেছিল কয়েক সপ্তাহ আগে, আগামীকাল সেকেন্ড স্টেজ হবে। আগামীকাল মনে করেন প্রত্যেকটা দোকান মানে খোলা থাকবে, এবং শুধু বারবার শপ, ওই যে চুল কাটার দোকান যেগুলো বলে বাংলায়, বারবার শপ, তারপরে রেস্টুরেন্ট গুলা আবার খুলবে জুলাইয়ের প্রথম সপ্তাহে। কারণ এইগুলাতে মানে ওই যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করাটা খুবই টাফ, এর জন্য জুলাইতে খুলবে। তো আশা করি জুলাইয়ের পরে হয়তো আমরা আশা করতে পারি যে নর্মালি চলে যেতে পারে, হয়তো লকডাউন তারা তুলে নিতে পারে। আজকে লেটেস্ট খবর হইলো মাত্র 36 পিপল মানে ডাইড। তো এভরিডে কিন্তু ওই যে গ্রাফ কিন্তু নিচের দিকে আসছে। তো আশা করছি যে ইনশাল্লাহ আগামী কয়েক সপ্তাহের ভেতরে এটা জিরোতে চলে যাবে। জিরোতে চলে যাওয়ার পরে ইনশাল্লাহ সরকার বলছেন যে তারা আবার এটা পূর্ণ বিবেচনা করবেন, এবং লকডাউন আমি ব্যক্তিগতভাবে আশা করি যে তারা হয়তো জুলাইয়ের শেষের দিকে এটা লকডাউন তুলে নেবেন। এবং বর্তমানে প্রত্যেকটা স্কুল কলেজ সবকিছু কিন্তু বন্ধ আছে। তারা আরেকটা মানে খুব কন্ট্রোভার্সিয়াল একটা সিদ্ধান্ত নিয়েছিলেন তারা বর্তমানে যুক্তরাজ্যের সরকার, যে তারা স্কুল কলেজ ইউনিভার্সিটি তারা খোলার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো এইটার তীব্র প্রতিবাদ আমি নিজে জানিয়েছি, এবং বিরাট একটা আন্দোলন হয়েছে। এইটা আন্দোলনে আমিও যোগ দিয়েছিলাম, এবং এই দেশের যে ন্যাশনাল এডুকেশন ইউনিয়ন যেটা, তারাও এটা বিরুদ্ধে ছিল। প্রত্যেকটা টিচার্স ইউনিয়ন তারাও এটা বিরুদ্ধে ছিল। আমার অত্র এলাকা যে কনস্টিটিউয়েন্ট যে আমি থাকি, পপুলার লাইমহাউস, এইখানেও প্রত্যেকটা মানুষ, জনগণ এবং টিচাররা এবং বাচ্চারা তারা এটা বিরুদ্ধে। তো যদিও মানে আমাদের সরকার কিন্তু চাচ্ছে, তারা অপশন দিয়েছে যে আপনারা না গেলে কিন্তু ফাইন করবে না। এই দেশে যেটা হয় আপনার বাচ্চার যদি আপনি না দেন স্কুলে বা কলেজে, সরকারে কিন্তু ফাইন করতে পারে। তো তারা কিন্তু এই অপশনটা দিয়েছে যে আমরা মানে ফাইন করবো, আমরা বুঝিয়ে যে আপনাদের মানে সমস্যা, আমরা আপনাদের ভয়, আপনারা যদি না দিতে চান সমস্যা নাই। কিন্তু আমাদের মানে স্কুলেরা কিন্তু যোগাযোগ করেছে অনেক অভিভাবকদের সাথে, মেজরিটি অভিভাবকরা বলছেন যে আমরা এই বিষয়ে আমরা নিতে চাই। রুহুল আমিন ভাই, আমি আপনার কাছে আবারও এই বিষয় নিয়েই আমরা কথা বলবো, যে আপনি যে এলাকায় আছেন সে এলাকার যে স্টুডেন্ট যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, তারা কিভাবে জীবনযাপন করছে এই বিষয় নিয়ে আপনার সঙ্গে আমরা আলোচনা করব। আমি একটু যাচ্ছি এখন মালয়েশিয়াতে। জনাব মিস্টার মুরুগান, ডু ইউ হিয়ার মি মিস্টার মুরুগান? Hi, Ruben. Yeah, as I know, you are providing service in your country, you disinfect the coronavirus in your country, different type of organization like school, gym, restaurant, variety type of organization you are making disinfect. So my question is, what kind of service you are providing to your country to preventing coronavirus? Okay, our company is A1 Optima Steamer. So we provide steam cleaning services. So we are doing a hygienic, eco-friendly product. We are not using any chemical. So our product is a machine. It's from Italy. It can kill germs and bacteria 99.9%. So we have a reader. They will show you accurate what is the germs and bacteria, even though COVID-19. So we're not using any chemical. It's eco-friendly. It's 0% chemical. Only we are using water. So our machine produce about 135 Celsius steamer and 9 to 10 bar high pressure. It's a vapor. So this kind of services we provide in Malaysia. We're not using any chemicals, because nowadays mostly we are people is looking for eco-friendly product, no chemicals.
What kind of organization are you providing service in Malaysia? In Malaysia, we are doing like a kindergarten, fitness center, a restaurant, hotels, and playground, public playground, bus station, clinic, food manufacture industry, and public transport like a train and buses. And there are many industry we are doing in this eco-friendly hygienic services. Okay, fine. So if Bangladesh request you to provide service, then do you have any opportunity to work in Bangladesh? Yeah, of course. We can do some joint venture. If anyone is interested in our product, we can contact us and then we can provide for them. We can do our help, whatever we from our Malaysian side. So, okay, Mr. Murugan, can you tell me like how long how I mean how long have you been with the service? We are doing past 7 years in Malaysia. So we are doing a proposal to our Malaysian government past 7 years. So now in our Malaysian government is to come up with a compulsory every month they have to do hygienic services in kindergarten, fitness center, in the school, like public transport. It's almost like a compulsory. Every month we have to do a services for this industry because of COVID-19. Because before that, they not bother about hygiene services. We are doing some services in Melbourne in Australia. So that in Australia, this is hygiene services. They will always giving a focus on hygiene services. Is there in Australia is a compulsory every month and every 2 weeks once you have to do a hygienic services. Now because of COVID-19, now only the Malaysian also focus and they also now you come up with a proposal and they also now ask to every kindergarten, fitness center, even though F&B line, they also doing all the services. So we are doing it past 7 years, but we are not using any chemical services. We're not using any alcohol contents or chemicals. Our product is using only eco-friendly, just using a steamer 135 Celsius. So, okay, Murugan, I will back to you once again Okay. in the show. Okay, so you still stay in with us. আশিক, আপনি যে এই যে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে আপনি যাচ্ছেন, তারপরে আপনি দেখছেন বাংলাদেশের যে এই পরিস্থিতি, যে আমরা যে এই কোভিড এর কারণে যে আমাদের যে লে অফটা, যে আপনার একটা ফ্যাক্টরির ভিতরে আগে যেমন একদম খুব ঘন করে বসিয়ে যে লোকজনদেরকে বিভিন্নভাবে কাজ করানো হতো, তারপরে সেখানে এখন 30% ওয়ার্কার একটা ফ্যাক্টরির মধ্যে ইন করানো হচ্ছে এবং বাকি 70% ওয়ার্কার তাদেরকে চাকরিচ্যুত বা তাদেরকে বসিয়ে রাখা হয়েছে, যে পরবর্তীতে তাদেরকে ডাকা হবে বা এই ধরনের একটা কাজের মধ্যে আছে। এতে করে এই যে আপনার যে আমাদের বাংলাদেশের যে যারা গার্মেন্টস সেক্টরের কথা আমি বলছি, যে বিভিন্ন বড় বড় শিল্পপতি যারা আছেন, যারা গার্মেন্টস ফ্যাক্টরির মালিক যারা আছেন, তারা প্রণোদনা নিলেন। তাদের যখন লাভের সময় ইনসেনটিভ তারা কতটুকু দিয়েছে এটি হয়তোবা অনেক ওয়ার্কাররা বিষয়টা অনেক ভালো বলতে পারবে, কিন্তু যখন তাদের দেশে এরকমের একটা মহামারী আসলো, মানুষ যখন বিপদের মধ্যে পড়ে গেল, তখন মানে এই ওয়ার্কার গুলোকে বা এই কর্মীগুলোকে ছাঁটাই করা হচ্ছে বা তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। এ ব্যাপারে আপনি যদি মানে কিছু বলেন। ধন্যবাদ শুদ্ধ টিভির সবাইকে, আর আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ। যেটা হচ্ছে কি দেখেন, আমাদের দেশে যে লে অফ পেমেন্ট এখন চলছে, এটা সরকার প্রথম দিকে ভেরি ফার্স্টে সব এমপ্লয়ীদেরকেই লে আউট পেমেন্টটা করছিল 60%। পরে কথা ছিল যে এটা 5% আরো পরের মাসে আপনার লেফট ওভার হিসাবে দেওয়া হবে। কিন্তু যেটা বাস্তব সিনারিও যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে
তারপরের মাস থেকে আমরা আসলে যে ওয়ার্কারগুলো ফ্যাক্টরিতে আসছে নাই তাদেরকে আসলে কোনো বেতনই দেওয়া হয়নি, এরকম বিষয়টা হয়েছে। এবং আমাদের জানেন যে আমাদের একটা ঈদ গেল, এই ঈদেও যে ওয়ার্কারগুলো আসলে ফ্যাক্টরিতে এসেছে তাদেরকেই শুধুমাত্র বোনাস দেওয়া হয়েছে, যারা বাড়িতে ছিল তাদেরকে বোনাস দেওয়া হয়নি, এবং উপরন্তু তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। তো এই চাকরিচ্যুত করার পিছনে যে কারণটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখেন আমাদের দেশের যে মালিক পক্ষ যারা আছে তারা যে এত ভালো নিয়ম মেনে চলবে এমন কিছু না। প্রকৃতপক্ষে যেটা সিনারিও সেটা হচ্ছে আসলে গার্মেন্টসে সেই পরিমাণ অর্ডার নেই, যে 100% ম্যান ফোর্স ইউজ করার মতন অর্ডার আমাদের দেশের গার্মেন্টস গুলোতে নেই। যার কারণে আরেকটা গভর্নমেন্টের রুলস 30% লোক কাজ করাইতে হবে, এই একটা শুভঙ্করের ফাঁকির মধ্যে তারা আসলে লোকগুলোকে এখন ছাঁটাই করছে। আর যাতে করে একটা মানবেতর জীবনযাপন করছে যারা ওয়ার্কার ভাইয়েরা আছে তারা। আর যেটা বিষয় আপনার প্রণোদনা প্যাকেজ, যেটা সেটা দেখেন 2% ইন্টারেস্টে এই প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এবং দেখা যাচ্ছে যে ফ্যাক্টরিগুলোতে কাজ আছে, যে 30% লোক কাজ করছে তাদের বেতন দিতে পারবে, নিজের অর্থায়নে বেতন দিতে পারবে, তারপরেও তারা বেতন দিচ্ছে না নিজের অর্থায়নে। তারা সরকারি এই যে সুযোগ সুবিধাটা, এই সুযোগ সুবিধাটাই তারা ইউজ করছে এবং ব্যাংকের মাধ্যমেই টাকাগুলো ব্যাংক থেকে ঋণ হিসেবে নিয়ে তাদেরকে স্যালারি দেওয়া হচ্ছে। এর কারণ তো আপনার লো ইন্টারেস্ট, যেটা আর কি। যার কারণে আমাদের দেশের আসলে যারা খেটে খাওয়া মানুষ, নিম্ন স্তরের যারা মানুষ আছে, যারা গার্মেন্টস ওয়ার্কার, এদের আসলে খুবই একটা মানবেতর জীবনযাপন এরা করছে। কারণ এদের বাসা ভাড়া যেটা আমরা একটা হিসাব করে দেখছি, আমি মূলত আমার পার্সোনালি আমি বাংলাদেশের টপ 2টা গার্মেন্টস কোম্পানিতে আইটি অ্যানালিস্ট হিসেবে আমার কাজের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, এবং বর্তমানেও আছি। সেখান থেকে আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে বেতন এমনিতে গার্মেন্টস ওয়ার্কাররা পায়, তারা যদি ওভারটাইম না থাকে, যে যে সেকশনগুলোতে ওভারটাইম নেই তাদেরকে এমনিতেই জীবনযাপন করা খুবই কঠিন হয়ে যায়। শুধুমাত্র তারাই জীবনযাপন করতে পারে যারা হাজব্যান্ড ওয়াইফ উভয়ে কাজ করে, শুধুমাত্র তারাই আসলে একটু ভালোভাবে থাকতে পারে। সেখানে এখানে 60% যখন বেতন দেওয়া হলো যে 2 মাস, সেই 2 মাস আসলে তারা খুবই কষ্টের মধ্যে ছিল, এটা বলার অপেক্ষা রাখে না। আর বর্তমানে যখন চাকরিবিহীন অবস্থায় আছে, এখন তো তাদের ঢাকায় থাকাই খুবই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ঢাকায় থাকাটা তাদের খুবই কঠিন এখন বিষয়। তারা অনেকেই, আমার জানা মতো অনেকেই তারা আবার গ্রামে ফিরে গেছে, এবং গ্রামে যেও তারা মানবেতর জীবনযাপন করছে, কারণ তাদের সেখানেও কোনো কাজ নেই। আর একটা দীর্ঘ সময় ধরে গার্মেন্টসের পরিবেশে কাজ করার ফলে গ্রামের যে কৃষি কাজগুলো যেগুলো, সেগুলোতে এখন তাদের অভ্যস্ততা কমে গেছে, সেই কাজগুলো এখন তারা করতে পারছে না, যার ফলে তারাও খুব কষ্টে আছে। আর আরেকটা বিষয়, এটা সরকারি যে প্রণোদনাটা সাধারণ মানুষের জন্য ছিল, সেটাও তারা আসলে সেভাবে পায় নাই। কারণ আমরা কিছুদিন আগে দেখলাম যে এই যে 2500 টাকার যে বিকাশ নাম্বার, এখানে দেখলাম একজনের নাম্বারটা 200 বার 300 বার করে দেওয়া, যার কারণে সেখান থেকেও তারা আপনার সেই সরকারি যে সুবিধা যেটা পাওয়ার কথা ছিল সেটাও পায়নি। আবার তাদের যে কর্মস্থল, সেই কর্মস্থল থেকেও তারা সুবিধা পায়নি। এমনও কিছু লোক আছে যারা একটা ফ্যাক্টরিতেই বা একটা কোম্পানিতে 10 বছর 15 বছর ধরে কাজ করছে, কিন্তু এই 2 মাসের খারাপ সিচুয়েশনের কারণে তাদের কাজ চলে যাচ্ছে। আরো বিশেষ করে সেই ধরনের লোকেরাই বেশি এই কাজহীনতায় ভুগছে, যাদের আসলে এক্সপিরিয়েন্স বেশি, বেতন বেশি হয়ে গিয়েছিল, তাদেরকে এই মালিক পক্ষ সাধারণত ছাঁটাই করছে, যার কারণে তাদের খুবই একটা খারাপ অবস্থার মধ্যে তাদের এখন পড়তে হচ্ছে আর কি। তবে ধন্যবাদ মিস্টার আশিকুল ইসলাম। Mr. Ruben, Mr. Mani, okay, can I ask you? Yeah. Please, okay, let me introduce about Mr. Mani. Mr. Mani is Mr. Hygienic Company is one of our director. So you let's introduce yourself. Yeah, Mr. Mani, can I ask you some question regarding? Hello, Mr. Mani, how are you? Oh my. Mr. Mani, do you hear me? I think he has some problem with his handphone, I think. Cannot hear. Okay, Ruben, hold on. Actually, Mr. Mani, can you use your headphone? Okay,
Okay, Mr. Ruben, what you do, you just continue your chatting. So what I'm doing, I just give me a second, I will come back to you back. ওকে ওকে মিস্টার মোরগান। তো আমরা এখন যাব যুক্তরাজ্যে আমরা যাচ্ছি। যে আপনি তো শুনলেন যে আমাদের বাংলাদেশের যে যে কলকারখানার মালিক যেগুলো আছে বা মানুষজন যেগুলো আছে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা চাকরিতে ছিলেন, আর সংবাদকর্মী যারা আছেন, প্রত্যেকেই এখন তাদেরকে কর্মস্থলে জয়েন না করার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে এবং বিভিন্ন ভাবে তাদেরকে অফিসে না আসার জন্য বলা হচ্ছে এবং তাদেরকে স্যালারি দেওয়া হচ্ছে না। তো এক্ষেত্রে যে বাংলাদেশে যে আপনি যে রাজনীতির বা জাতীয় পার্টির একটা বাংলাদেশের একটা দ্বিতীয় বৃহত্তম এবং বাংলাদেশে এখন দ্বিতীয় বিরোধী দলের দায়িত্বে জাতীয় পার্টি আছে, তো আপনি আপনার যে নির্ধারক যারা আছেন তাদের দৃষ্টিকোণ থেকে এই ধরনের মানুষজনদের যে কি ব্যবস্থা হবে বা কি করা যেতে পারে তাদেরকে নিয়ে কোনো নির্দিষ্ট নীতিমালা আপনাদের রয়েছে কিনা? আমরা তো মনে করেন, আমি ধন্যবাদ প্রশ্নের জন্য ইন্তেখাব ভাই। জাতীয় পার্টি সবসময় কিন্তু জনগণের পার্টি, সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে ঐতিহাসিকভাবে, আপনারা জানেন। আমরা তো যেটা চাই যে সরকার মানে যথাযথভাবে মানে ব্যবস্থা যাতে নেয় জনগণের সাহায্যার্থে। আমি যেটা আগে বলেছিলাম যে আমি মনে করি বাংলাদেশ এই স্টেজে আছে বর্তমানে যে প্রত্যেকটা মানুষকে একটা ন্যূনতম মানে একটা ভাতা দেওয়ার এই ক্ষমতাটা মানে আছে বাংলাদেশের, কিন্তু উইল পাওয়ার দরকার, উইল পাওয়ার থাকতে হবে। এক। 2 নম্বর হলো যে ওই যে কলকারখানার মালিক যারা, তারা তো মানে এটা অবশ্যই আমি নিন্দা জানাই যারা মানে দিচ্ছেন না, এটা দেওয়ার কথা। এটা আমি মনে করি সরকারকে আরো বেশি বেশি মানে যাতে তারা এইগুলা অবজার্ভ করে এবং অ্যাকশন নেন, আমি এটা দাবি রাখবো আপনাদের প্রোগ্রামের মাধ্যমে। এক। আর 2 নম্বর হলো যে কিন্তু কলকারখানার মালিক বাদেও মানে ওই যে ছোটখাটো ডিপার্টমেন্টাল স্টোর বা সাধারণ চাকরিজীবী, প্রাইভেট সেক্টর হোক, পাবলিক সেক্টর হোক, সবাইকে যাতে সরকার যাতে ওদের মানে অ্যাটলিস্ট একটা মিনিমাম একটা পার্সেন্টেজ, যেমন এই দেশে যেটা হয়, যেমন প্রথমে ছিল 80%, এখন 70% চলে আসছে। ওই যে তাদের স্যালারিটা, ওই যে আপনারা কি বলেন এখানে বলে ফার্লো পেমেন্ট বলে, ফার্লো, আর বাংলাদেশে বলে কি একটু আগে বলছিলেন, তাই ওই পেমেন্টটা মানে সরকার গাইডলাইন দেয় গেলে এইটা আমি আশা করবো আর কি সরকারের কাছে। আর আমি মনে করি যে ওই যে মানে যেটা আমরা দেখি আসলে খুবই দুঃখজনক, খুবই কষ্ট লাগে যে ওই যে চেয়ারম্যানদের মাধ্যমে যেটা দেওয়া হয় বা ওই যে বিকাশের মাধ্যমে এটা অনেক দুর্নীতি হচ্ছে বাংলাদেশে। ইভেন কি মানে মানে এইটা মানে বিভিন্ন ওয়েতে মানে একটু চিন্তা করলে মানে ক্রিয়েটিভ ওয়েতে দেওয়া যায়। যেমন বাংলা ব্যাংকের মাধ্যমে দেন আপনি, প্রত্যেক মানুষ যদি তাদের আইডি নিয়ে ব্যাংকে যায়, বিভিন্ন ব্যাংকে আপনি এই ফ্যাসিলিটি রাখলেন, লোকেরা তাদের আইডি কার্ড নিয়ে গেল, ব্যাংক থেকে মানে টাকাটা তুললো, তখন আর ওই যে দুর্নীতির রাষ্ট্র থাকলো না এইখানে। মানে ক্রিয়েটিভ চিন্তার দরকার আমি যেটা মনে করি। আর তারপরে ওই যে মানে প্রথমত যেটা মানে হয়তো আমরা দেখেছি পত্রপত্রিকায়, যেমন এয়ারপোর্টে ট্রেনিং এর সময় অনেক সময় মানে টাকা দিয়েও মানে লোকেরা বের হয়ে গেছে। কিন্তু তো অনেক সময় মনে হয় আমার কাছে যে মানে ওই যে করোনা ভাইরাসের যে বাংলাদেশের যে দুর্নীতি ভাইরাস, যেটা এইটা আরো মানে মহামারী, এইটাকে মানে প্রতিহত করতে হবে প্রথমে, এটাকে কন্ট্রোল করতে হবে, তারপরে অটোমেটিক সবকিছু মানে কন্ট্রোল হয়ে যাবে। এই যে করোনা ভাইরাসের চাইতে যে দুর্নীতি ভাইরাস, যেটি যে দুর্নীতি ভাইরাসের যে আমরা যে অনেক বেশি আক্রান্ত হয়ে পড়েছি দুর্নীতি ভাইরাসের মধ্যে, তো করোনা ভাইরাসকে তো আমরা প্রতিরোধ করার চেষ্টা করছি, কিন্তু এই দুর্নীতি ভাইরাসকে প্রতিরোধ করার মতো কোনো কৌশল বা কোনো দিক নির্দেশনা আপনার কাছে আছে? বা আপনি যে এই যে বাংলাদেশের মানুষ, আমরা তো নীতি যে আমাদের যে নৈতিক যে অবক্ষয়, যেটি যে আপনি যে মানে দুর্নীতি বা নৈতিক যে অবক্ষয়ের কথাটা যে আপনি উল্লেখ করলেন, যে এইখান থেকে এই জায়গা থেকে বের হয়ে আসার কোনো রাস্তা বা কোনো উপায় আছে কিনা? ধন্যবাদ ইন্তেখাব ভাই, সুন্দর প্রশ্ন, চমৎকার প্রশ্ন। আসলে মানে সত্যিকার যেটা আমাদের প্রধানমন্ত্রী আপনারা জানেন মানে যুক্তরাজ্যের সাথে ওনার ভালো একটা সম্পর্ক রয়েছে, সবসময় আসা যাওয়া করেন, বিরোধী দলে থাকতেও কিন্তু রেগুলার আসছেন, এখনো রেগুলার আসেন, এবং উনি কিন্তু এখানে কিন্তু বেশ মানে সময় কিন্তু কাটিয়েছেন, আপনারা জানেন। তো যুক্তরাজ্য মানে আমি যেটা বলতে চাই যে
প্রধানমন্ত্রী মানে বিভিন্ন দেশে যান। আর আমি মানে অনেক উদাহরণ দিতে পারবো। হার্ড লাইনে যেতে হবে। অবশ্যই আমরা দেখেছি ইতিহাসে বিভিন্ন দেশ কিন্তু এই অবস্থা থেকে বেরিয়ে মানে এসেছিল তারা, কিন্তু তারা পদক্ষেপ নিয়েছিল। যেমন একটা উদাহরণ দিই, এস্তোনিয়া, আমাদের ইউরোপে একটা ছোট্ট একটা দেশ এস্তোনিয়া। এস্তোনিয়া কিন্তু বেশি আগে না, মানে প্রায় 20 বছর আগে তারা স্বাধীন হয়েছিল। মানে মানে ওয়ান অফ দ্য টপ করাপ্টেড কান্ট্রি ছিল। কিন্তু ওই ওই এস্তোনিয়াতে আপনারা মানে আমরা যেটা দেখেছি 6-7 বছর আগে তারা একটা হার্ড লাইনে চলে গেল। তারা সব প্রত্যেকটা গভর্নমেন্ট সেক্টর ডিজিটালাইজ করলো। ডিজিটালাইজ করার পরে মানে ওভার নাইট আপনারা বিশ্বাস করবেন না ভাই, তাদের ওই যে করাপশন রেটটা মানে কমে আসলো। এখন তারা মানে দে আর কনসিডার টু বি ভেরি সেফ কান্ট্রি, মানে ইনভেস্টেবল কান্ট্রি। অনেক অনেক মানে ইউরোপিয়ানরা কিন্তু ইনভেস্ট করছে ওইখানে। গেল বাংলাদেশের পাশে মালয়েশিয়া তো আমরা সবাই চিনি জানি, মাহাতির মোহাম্মদের সম্পর্কে তো আমরা জানি চিনি। আপনি দেখেন মানে ওই যে সে আবার যখন রিটার্ন করে মানে পাওয়ারে রিটার্ন করে, মানে রিটার্ন করার পরে ওভারনাইট সে মানে ওই যে এয়ার স্পেস, তারপরে সিপোর্ট, এয়ারপোর্ট সবকিছু মানে লকডাউন করে দিল। 1 সপ্তাহ লকডাউন করে সব যে দুর্নীতিবাজরা সবাইকে মানে অ্যারেস্ট করলো, করে পানিশমেন্ট দিল। পানিশমেন্ট দেওয়ার ভালো একটা শিক্ষা হলো। আরবার কিন্তু নতুন ভাবে মানে শুরু করলো তাদের অর্থনীতি, এবং খুব মানে চাঙ্গা হয়ে গেল আর কি তাদের অর্থনীতি। তো এইটা কিন্তু ভালো একটা মানে উদাহরণ। আমরা যদি দেখি মানে সে যদি করতে পারে, মাহাতির মোহাম্মদ যদি করতে পারে, এস্টোনিয়াতে যদি করতে পারে, আর বিভিন্ন দেশে আমরা অতীতে দেখেছি। মানে হার্ড লাইনে যেতে হবে আমি যেটা মনে করি। মানে এইটা ওই যে মানে কিছু কিছু আমরা রুহুল আমিন, আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রী যখন হার্ডলাইনে যেতে চাচ্ছেন, তখন দেখা যাচ্ছে যে আসলে যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তা মানে তারই ঘরানার লোকজনই কিন্তু বেশি মানে দৃষ্টিগোচর হচ্ছে, যে দেখা যাচ্ছে যে ওই ঘরানার লোকই মানে এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে পড়ছে, বা তারাই এই কাজগুলো করছে। তো সেই ক্ষেত্রে তো মানে আমাদের দেশের যে রাষ্ট্রপ্রধান তিনি আছেন তার করণীয় কি থাকতে পারে যদি তার ঘরানার লোকজনই যদি এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে পড়ে? And can I explain about প্রশ্নটা আসলে পুরোভাবে শুনতে পারিনি, আরেকবার রিপিট করবেন কাইন্ডলি যদি মাইন্ড করেন। আমি বলছি যে আপনি যে বললেন যে দুর্নীতির বিরুদ্ধে যে আপনি যে রেফারেন্স দিলেন, যুক্তরাজ্যের কথা বললেন, তারপরে মালয়েশিয়ার মাহাতিরের কথা আপনি বললেন, আমি সেই ক্ষেত্রে বলছি যে আমাদের যে বর্তমান রাষ্ট্রপ্রধান যিনি আছেন, উনি যে পরিষদ যেটি গঠন করেছেন, বা মন্ত্রী পরিষদ বলেন বা তার যে আরো ইউনিয়ন পরিষদ বলেন, যা বিভিন্ন জায়গাতে স্তরে স্তরে যে আমাদের যে নৈতিক অবক্ষয়গুলো, এগুলো কিন্তু ভিনদেশি বা বাইরে থেকে কোনো লোকজন এসে কিন্তু দুর্নীতি করছে না। এই দুর্নীতিটা কিন্তু আমাদের ভিতরের লোকজনই করছে, যে যে মানে যে সরকার যে ক্ষমতায় যে আছেন সেই লোকগুলোই কিন্তু দুর্নীতি করার সুযোগ পাচ্ছে। অন্য কোনো মানুষ, বাইরের অন্যান্য রাজনৈতিক দল বলুন বা বাইরের লোকজন যারা আছে, তারা কিন্তু খুব বেশি দুর্নীতি করার সুযোগ কিন্তু তারা পাচ্ছেন না। ধন্যবাদ। সেই ক্ষেত্রে করণীয়টা কি? আমি বুঝতে পেরেছি, প্রথমে কিন্তু একটু ডিস্টার্ব ছিল লাইনে, এখন বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। প্রথম হলো যে মানে আমরা why can we not learn, মানে আমরা শিখতে কেন পারি না? মানে আমরা আমাদের প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে জানেন না, দেখেন না মানে কিভাবে ওরা ট্যাকল করেছিল করাপশন। আর করাপশন ইজ দ্য নাম্বার ওয়ান মানে হিন্ড্রেন্স বাংলাদেশ ডেভেলপমেন্ট। আমি যেটা মনে করি যে একটা ওই যে যেমন দুর্নীতি দমন কমিশনকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে, তাদেরকে স্বাধীন পাওয়ার দিতে হবে, তাদেরকে মানে ডিস্টার্ব করলে হবে না। তাদের মানে পুরোপুরি স্বাধীন বলতে আমি স্বাধীন বুঝাবেন একেবারে স্বাধীন একে, যাতে কোনো মন্ত্রী মিনিস্টার বা কোনো পাওয়ারফুল লোক যাতে তাদেরকে কোনো ডিস্টার্ব করতে পারবে, এই জন্য পাওয়ার দিতে হবে। একটা নতুন একটা টাস্ক ফোর্স দুর্নীতি দমন কমিশনকে মানে এইটা করলেই হবে। আর তাদের বিরাট একটা টাস্ক ফোর্স, এবং তারা তাদের স্পেশাল পাওয়ার দিলে যাতে তারা কোনো মানে জনপ্রতিনিধি কোনো সরকারি চাকরিজীবীদেরকে তারা অ্যারেস্ট করে তারা মানে আইনের আওতায় নিয়ে আসতে পারেন, এই পাওয়ারটা তাদের কিন্তু দিতে হবে কিন্তু আর এটা আমার মনে হয়। আমরা শুনেন একটা জিনিস আমি বিশ্বাস করি, আমি একজন গর্বিত বাঙালি, আমি বিশ্বাস করি আমরা বাংলা মানুষ, আমরা কিন্তু মানে বিপ্লবী মানুষ। আমরা অনেক সময় বিপ্লব করেছি, আমরা ব্রিটিশে আগেও করেছি, ব্রিটিশের আমলেও করেছি। ব্রিটিশ যদিও মানে আমরা ঢুকেছিল বাংলার মাধ্যমে, কিন্তু এই বাংলার মানুষই কিন্তু প্রথম মানে আন্দোলন করেছিল ব্রিটিশ এগেইনস্টে, এবং মানে স্বাধীনতার ইন্ডিয়ার স্বাধীনতার অনেক বড় বড় ভূমিকা রেখেছে। আমাদের সুভাষচন্দ্র বোস আমরা জানি একজন বাঙালি ছিলেন। আমার মনে হয় যে আমরা বাংলাদেশ এখন মানে বাঙালি জাতি বা বাংলাদেশ
এমন একটা সময় আমরা পার করছি, একটা মানে একটা লো পয়েন্ট আমি যেটা মনে করি আর কি। আমার মনে হয় মানে আমার বিশ্বাস যে আমাদের প্রধানমন্ত্রী যদি চান, তাই ওনার যদি ইচ্ছা থাকে, উইল পাওয়ার থাকে, অ্যাকশন নেন এবং মানে ওই যে একটা টাস্ক ফোর্স করতে হবে, কিন্তু ওই টাস্ক ফোর্স কইরা তারপরে মানে ওদেরকে কাঠগড়ায় আনতে হবে, আইনের আওতায় আনতে হবে, তারপরে মানে অটোমেটিক সবকিছু মানে আপনারা দেখবেন ইনক্রিজ হয়ে যাবে। এবং চায়না তো আমরা দেখেছি, চায়নাতে মানে প্রচুর করাপশন ছিল বেশ কিছু বছর আগে, আপনারা দেখেছেন ইন্টারনেট ভাই। ওই চায়না তো এইভাবে এমন হার্ড লাইনে গিয়েছে তারা, যে প্রত্যেকটা মানে সরকারি চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক, বা ইভেন পলিটিশিয়ান হোক, মানে তাদের মানে একেবারে ডেথ সেন্টেন্স ছিল আর কি। যদি যারা ধরা পড়েছিল তাদের ডেথ সেন্টেন্স, এইভাবে হার্ড লাইনে না যাওয়া পর্যন্ত আর কি। মানে এইভাবে বাংলাদেশ মানে আইন পরিবর্তন করতে হবে। আমি মনে করি একমাত্র ওয়ে হলো আপনার ডেথ সেন্টেন্স, যারা ধরা পড়বে ডেথ সেন্টেন্স দিতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। কারণ বাংলাদেশে যদিও ইউরোপে বা ইউকেতে ডেথ সেন্টেন্স নাই, আমিও এটা সাধারণত আমি এটা সাপোর্ট করি না, কিন্তু আমরা দেখেছি মানে বিভিন্ন দেশের মেইন হিন্ড্রেন্স হলো আপনার মানে করাপশন। এই করাপশনকে মানে দমন করতে হবে কিন্তু। তো আমার মনে হয় যে ইচ্ছা থাকলে, উইল পাওয়ার থাকলে এটা করা সম্ভব। কিন্তু ডেথ সেন্টেন্স আনতে হবে, এটা আমরা চায়নাতে দেখেছি, বিভিন্ন দেশে দেখেছি। ডেথ সেন্টেন্স আনুন, ইনশাল্লাহ। আমার বিশ্বাস এই বাংলা, আমি বিশ্বাস করি একজন গর্বিত বাঙালি, আমি বাংলাদেশে আসা যাওয়া করি রেগুলার, আমি চ্যারিটেবল কাজ করি, আমার একটা ফাউন্ডেশন আছে বাংলাদেশে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশ যদি অর্গানাইজ হইতে পারে, বাংলাদেশের সরকার যদি একটা মানে লিডারশিপ দেখাতে পারি, আমরা এই অঞ্চলে সাউথ ইস্ট এশিয়াতে একটা মডেল কান্ট্রি হিসেবে আমরা পরিণত হতে পারবো ইনশাল্লাহ। আমার বিশ্বাস যে বাংলাদেশ হয়তো সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো আমরা হতে পারবো। আমরা বারবার কিন্তু বিভিন্ন রিপোর্টে আমরা দেখেছি, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আমরা দেখেছি, বাংলাদেশে বর্তমানে 6 লক্ষ আইটি প্রফেশনালরা রয়েছেন। হ্যাঁ, ওদেরকে আমরা কিন্তু কাজে লাগাতে হবে। কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার ঠিক করতে হবে, আমাদের আইটি ইনফ্রাস্ট্রাকচার, আমাদের নর্মাল ওই যে মানে রোড, হাইওয়ে, যেগুলো ঠিক করতে হবে ইনশাল্লাহ। এবং তারপরে আপনার ওই যে বাংলাদেশের প্রচুর কিন্তু মেধা আছে কিন্তু। আমি সব আরেকটা জিনিস করতে হবে, আমি আপনাদের প্রোগ্রামে বলতে চাই যে আমরা শুধু উই হ্যাভ টু থিঙ্ক আউটসাইড দ্য বক্স। ভাই আমরা কিন্তু আমি যেটা দেখি বাংলাদেশে গেলে অনেক মানে হাইলি কোয়ালিফাইড মানুষেরা কিন্তু বাংলাদেশের ভেতরে চিন্তা করে। আমরা কিন্তু এখন গ্লোবালাইজ ওয়ার্ল্ডে আমরা থাকি, আমরা কিন্তু এখন মানে প্রত্যেকটা দেশের সাথে আমরা কম্পিটিশন করছি কিন্তু। আর আরেকটা মানে সুপার জিনিস হলো যে আমাদের জনগণ মানে বিরাট একটা জনগণ, উই হ্যাভ দি পাওয়ার। আমরা প্রত্যেকটা মানে ইয়ে আছে আমাদের, ওই যে কি কি বলে স্কিলস আছে, স্কিলস আছে, ন্যাচারাল রিসোর্সেস আছে। এগুলা কিন্তু আমরা যদি ব্যবহার করি, মানে বারবার রিপোর্টে আসছে, মানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্টে আমরা দেখতে পাই যে ইট উইল টেক বাংলাদেশ 5 to 10 years টু বিকাম এ ডেভেলপড কান্ট্রি। এটা আমার কথা নয়, এটা কিন্তু বড় বড় বিশেষজ্ঞদের কথা। আমার মনে হয় যে এই যে সরকার, বর্তমানে সরকার তাদের এই দলের মানে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমার বিশ্বাস তারা যদি চান, তাদের যদি উইল পাওয়ার থাকে, তারা পারবেন। বাট অলরেডি আমরা দেখেছি 2009 সাল থেকে তারা পাওয়ারে এসেছেন। তবে আমি মনে করি যে অনেক কিছু তারা করেছেন যেগুলা প্রশংসনীয়, কিন্তু আরো করতে পারতেন। আমি মনে করি যে আমরা মানে আরো একটু ড্রাইভ দিই, আমরা মানে গিয়ার সেকেন্ড গিয়ারে আছি, আমরা ফোর্থ গিয়ার আমি দেখতে চাই বাংলাদেশে বর্তমানে ফোর্থ গিয়ারে যাতে আমরা চাই আগে। ফোর্থ গিয়ারে গেলে আমরা গেলে মনে করি বিশ্বাস করে উই ক্যান লিড সাউথ ইস্ট এশিয়া, এটা আমার বিশ্বাস। আমি বিদেশ ট্রাভেলিং করি, আমি প্রায় 50 কান্ট্রিজে আমি গিয়েছি। আমার কষ্ট লাগে, বিশ্বাস করে বাংলাদেশ ইজ এ মানে ব্লেসড কান্ট্রি, আপনারা বিশ্বাস করবেন না। বাংলাদেশের মানুষ কিন্তু জেনারেলি কিন্তু ভেরি হার্ড ওয়ার্কিং। বাংলাদেশের ট্যালেন্টেড লোকেরা আছে, কিন্তু বাংলাদেশ থেকে আপনি জানেন না লক্ষ লক্ষ মানুষেরা কিন্তু ব্রেন ড্রেন হচ্ছে বিভিন্ন দেশে, মিডল ইস্টে, ইউরোপে, আমেরিকাতে চলে যাচ্ছেন। কিন্তু এইগুলা ওদেরকে কিন্তু ধরে রাখতে হবে। কিন্তু এগুলো কিন্তু কোনো চিন্তা আমি দেখছি না মানে সরকারের কাছ থেকে। তো আমার মনে হয় যে মানে ইট ইজ টাইম, হাই টাইম। আপনার যদি 2040 যে একটা ভিশন আছে বাংলাদেশ 2040, কেন আমরা যদি 2030 টার্গেট করি না, 2030 মধ্যে আমার মনে হয় মানে ওই যে আমি নিয়েতে দেখেছিলাম বর্তমান সরকার, যদি আমি তেমন একটা সাপোর্টার ওদের, ওরা তো রাইট উইং সরকার, তারা একটু ইন্সপায়ার্ড বাই হিটলার, বিজেপি সরকার। আমি কিন্তু ওপেনিং বলি, তারা কিন্তু যেটা করেছেন অন্তত তারা দেখিয়েছেন যে তারা দেশপ্রেমিক। 1990-তে এই সমান পার্টি আসার পরে তারা আহ্বান জানালেন ওই যে প্রত্যেকটা প্রবাসীদেরকে
যারা ইউরোপে থাকতেন, আমেরিকা থাকতেন, যে আপনারা আসুন, আপনাদেরকে কিছু মানে অনেক সুযোগ সুবিধা আমরা দেবো, আমরা ট্যাক্স রিলিফ দেবো, আমরা মানে সিকিউরিটি দেবো ব্যবসা করার জন্য। যেমন আমরা, আপনি বিশ্বাস করবেন না ইন্তেখাব ভাই, যে বর্তমানে যুক্তরাজ্য থেকে বাঙালিরা বিভিন্ন ইউরোপিয়ান দেশে গিয়ে আপনার ব্যবসা করছেন। আফ্রিকাতে আমার বন্ধু বান্ধব অনেক আছেন, মানে বড় বড় ব্যবসা, ফার্মিং ব্যবসা, ইন্ডাস্ট্রিয়াল ব্যবসা আফ্রিকাতে গিয়ে, যেমন মরক্কোর মতো দেশ, বিভিন্ন গাম্বিয়াতে মানে গিয়ে ব্যবসা করছেন। তো এই ব্যবসা তো করতে পারতেন বাংলাদেশে। আমরা বারবার যখন মন্ত্রী মিনিস্টাররা মানে আসেন এই দেশে, আওয়ামী লীগের হোক বা অতীতে যখন বিএনপি ছিল, আমরা কিন্তু এগুলো তুলে ধরি, কিন্তু আমরা কখনো কিন্তু সারা পাইনি, বা এই মূল্যায়নটা কিন্তু আমরা দেখিনি বা পাইনি কখনো। আমরা আমরা প্রমাণ করি যে আমরা জানি, আপনি বিশ্বাস করবেন না, বাংলাদেশি দ্য মোস্ট মানে নাম্বার অফ মানে এইখানে মানে গ্লোবাল সিটি, আপনারা তো জানেন ইন্তেখাব ভাই, লন্ডন সিটি, যে সিটিতে প্রত্যেকটা দেশের মানুষ বসবাস করে, এইখানে মানে যুক্তরাজ্যে বিদেশিদের মধ্যে সবচেয়ে মানে ইউনিভার্সিটিজ মানে বোয়িং মানে স্টুডেন্টস যেগুলো আছে, হায়েস্ট হায়েস্ট হলো বাঙালিরা। এটা হলো 2001 এর সেন্সাস, আপনারা বিশ্বাস করবেন না। এখন প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বাসায় মানে গ্রাজুয়েট আছে, ভালো ভালো চাকরি করছেন, ভালো ভালো মানে বিশেষ করে আমরা তো বাঙালি, আমরা পলিটিক্সে আমরা স্বাভাবিকভাবে একটু মানে অগ্রসর, মানে অন্য অন্য কমিউনিটির তুলনায়, যেমন শ্রীলঙ্কান আছেন, ইভেন কি ইন্ডিয়ান বা পাকিস্তানিদের তুলনায়, যদিও তারা সংখ্যায় মানে অনেক বেশি, বাট পলিটিক্সে আমরা অনেক এগিয়ে মনে করেন। অনেক কাউন্সিলররা আছেন, এমপি। আমি আপনার কাছে আবার ফিরে আসবো, ঠিক এই বিষয়গুলো যেগুলো আপনি বলছিলেন, যে বাংলাদেশের যে মানুষের যে কর্মক্ষমতা, বাংলাদেশের মানুষের শিক্ষাগত যোগ্যতা বা তাদের যে প্রোডাক্টিভিটি যেটা বাঙালিরা আছে, এই বিষয় নিয়ে আমি আপনার কাছে আবারও ফিরে আসবো। আমি এখন মালয়েশিয়াতে যেতে চাচ্ছি। মিস্টার মানি, ডু ইউ হিয়ার মি? মিস্টার মানি, ডু ইউ হিয়ার মি? ওকে, আমরা এখানে আমি এখন কিছু আমাদের যে কমেন্টস করেছেন, কিছু সেই কমেন্টস গুলো মিলন তালুকদার লিখেছেন, আমাদের ছাতকের কৃতি সন্তান আলহাজ রুহুল আমিন ভাই সহ সকল অতিথি মহোদয়কে অভিনন্দন। তারপরে উনি আবারও লিখেছেন, আলহাজ রুহুল আমিন ভাই মহামূল্যবান মতামতের জন্য অভিনন্দন। তারপরে জাহাঙ্গীর নাকির লিখেছেন, প্লিজ অ্যাড ইউর ডিসকাশন ইন নেক্সট অফ বাংলাদেশ রিয়াল করোনা worries which are serve as volunteers. তারপরে লিখেছেন মোটামুটি এই আপাতত এই এতটুকুই মতামত আছে। মিস্টার মানি, ডু ইউ হিয়ার মি? হ্যালো Mr. Hygienic, Mr. Mani, do you hear me? আমার মনে হয় কোনো টেকনিক্যাল সমস্যার কারণে ওনার সঙ্গে আমরা সংযুক্ত হতে পারছি না। আমরা আলোচনায় ফিরে যাই। প্রকৌশলী আতিকুল ইসলাম, যে এই যে আপনি শুনলেন যে রুহুল আমিন ভাইয়ের যে একটি আশাবাদী বক্তব্য তিনি উপস্থাপন করলেন, যে তিনি বাংলাদেশের মানুষের প্রতি, বাংলাদেশের স্টুডেন্টসদের প্রতি, বাংলাদেশের যে সকল শ্রেণীর মানুষের প্রতি তার যে একটা আত্মবিশ্বাস, সে যে উনি যেভাবে বলতে চেয়েছেন যে আমরা যদি সুপরিকল্পিত ভাবে কোনো একটা কাজ করি, যেমন ধরুন যে আমরা যদি যে প্রশাসনকে যদি আমরা তাদের ক্ষমতাটা তাদেরকে যদি আমরা দেই, এবং যারা অপরাধী তাদেরকে সে যেই হোক, মন্ত্রী হোক, এমপি হোক বা যেই হোক, অপরাধীকে তারা যেন আইনের ব্যবস্থা, আইন প্রয়োগকারী সংস্থা যারা আছে তারা যদি সঠিকভাবে তাদেরকে ক্ষমতা প্রয়োগ করা হয়, তাহলে নিশ্চয়ই বাংলাদেশের যে দুর্নীতি বা অপরাধ প্রবণতা মানুষের ভিতর থেকে কমে যাবে। আপনি কি মনে করেন বিষয়টাতে? আমি ধন্যবাদ আপনাকে। আমি রুহুল আমিন ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত। তবে আমাদের এইখানে যেটা, আমাদের দেশের আসলে সিস্টেম চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আমাদের দেশের সিস্টেমটা অনেক খারাপ একটা সিস্টেম, যে সিস্টেমটা আমি জানি না কতদিন আগে থেকে চলে আসছে। এই সিস্টেমটা চেঞ্জ যদি করা যায়, তবে আমাদের দেশে যারা সম্ভাবনাময় তরুণ আছে, যারা বিশেষজ্ঞ আছে বিভিন্ন বিষয়ে, যারা পেশাজীবী আছে,
তারা সবাই আসলে দেশের জন্য কাজ করার জন্য উদ্বুদ্ধ হবে। কেউ দেশের বাইরে পাড়ি জমানোর চিন্তা করবে না। কারণ আপনি জানেন, আমি একটা উদাহরণ দিতে যাচ্ছি, আমাদের দেশের সরকারি চাকরি যেটা, এটা দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে একজন ছেলে ইঞ্জিনিয়ারিং এ পড়ছে, কিন্তু সে তার ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলো পড়ার চাইতেও সে মনোযোগী হচ্ছে আপনার চাকরি পাওয়ার জন্য এই MP3 টাইপের বই পুস্তক মুখস্থ করার বিষয়ে। কারণ আমাদের দেশের সিস্টেমটা এমনভাবেই করা যে একজন ছেলে ইঞ্জিনিয়ার, তার চাকরির পরীক্ষা হচ্ছে বাংলা, ইংরেজি বা আদার্স অন্যান্য সাবজেক্টের উপরে। সুতরাং সে যে একজন যোগ্য পেশাজীবী হিসেবে যে গড়ে উঠবে, এইটা ওটা তার পক্ষে সম্ভব হচ্ছে না। সুতরাং আমাদের এইখানে একটা চেঞ্জ নিয়ে আসতে হবে, যে যেভাবে যে সাবজেক্টের উপর পড়াশোনা করে তাকে সেই সাবজেক্ট দিয়ে বিচার করতে হবে, তাইলে আমরা আসলে যোগ্য পেশাজীবী আমাদের দেশে পাবো। এইটা এক নাম্বার বিষয়। আরেকটা বিষয় রুহুল আমিন ভাই যেটা বলছে দুর্নীতির যে বিষয়টা, হ্যাঁ, দুর্নীতিটা যদি আমরা মুক্ত করতে পারি তাহলে আমাদের দেশের উন্নতি অবশ্যই উন্নতি হবে, এবং আমরা সিঙ্গাপুরকেও হয়তো ছেড়ে চলে যেতে পারি। কারণ আমাদের দেশে যে পরিমাণ দুর্নীতি হয় এটা অকল্পনীয়। আপনি চিন্তা করে অবাক হয়ে যাবেন যে আমরা কি পরিমাণ দুর্নীতির শিকার। আপনি দেখেন আমাদের দেশে, এবং দুর্নীতির পাশাপাশি আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অহেতুক অর্থ খরচ। আমরা আমাদের প্রয়োজনের চাইতেও অহেতুক অর্থ খরচ করি, এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা সরকারি ভাবে অনেক জিনিসপত্রই কিনি কিন্তু সেটা ইউজ হয় না। আমি এর একটা উদাহরণ দিব। আমি অনেকদিন আগে প্রথম আলোতে একটা রিপোর্ট পড়ছিলাম, যেখানে চাঁদপুর, ভোলা, বরিশাল এই অঞ্চলের জন্য আপনার জলপথের অ্যাম্বুলেন্স কিনা হয়েছিল কয়েক কোটি টাকা করে দাম, কিন্তু দুর্ভাগ্যবশত ওইগুলো কেনার পরে যেদিন উদ্বোধন করা হয়েছে তারপরে আর কোনোদিন সেগুলো নদীতে ভাসে নাই, যাতে হাজার হাজার কোটি টাকা আমাদের খরচ হয়ে গেছে। তারপরে আরেকটা বিষয় আপনি দেখেন, সরকার যেটা করছে সেটা হচ্ছে যখনই দুর্নীতিতে হাত দিচ্ছে এবং দুর্নীতি প্রতিরোধ করার জন্য যখনই হাত দিচ্ছে, এবং যখন দেখছে যে ক্ষমতাসীন দলের কেউ, সেটা যে দলই ক্ষমতায় থাকুক, সেই দলে যখন দেখছে তার ক্ষমতাসীন দলের কোনো প্রভাবশালী নেতা, তখন সেই বিষয়টা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। রিসেন্টলি যে ঘটনাটা আপনি দেখেন, এই যে ক্যাসিনিও ঘটনাতে যে যাদেরকে ধরা হলো, এদের কিন্তু বিচার প্রক্রিয়াটা থেমে আছে, কারণ এরা খুবই প্রভাবশালী ব্যক্তি, যার কারণে এদের বিচার প্রক্রিয়া থেমে আছে। এই যে একটা টেন্ডেন্সি, এই টেন্ডেন্সি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে দেখতে হবে কে কোন দল করে সেটা ফ্যাক্টর না, কে দুর্নীতি করলো সেটাই হলো ফ্যাক্টর। যে দুর্নীতি করলো তাকে দুর্নীতি করার জন্য তার যে শাস্তি, সেই শাস্তিটা দিতে হবে। প্রকৌশলী আশিকুল ইসলাম, আমি আপনাকে আরেকটি কথা বলতে চাই। এই যে এমনিতেই তো আপনি যেহেতু ক্যাসিনোর কথা বললেন বা বিভিন্ন দুর্নীতির কথা বললেন, এখন যে এই যে কালো টাকা সাদা করার যে একটি নতুন অধ্যাদেশ জারি করা হলো, যে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য কালো টাকা সাদা সাদা করা, এতে করে কি ওই লোকগুলো যে যারা এই যে বিভিন্ন আপনার দুর্নীতি করলো বা বিভিন্ন ভাবে বিভিন্ন অবৈধ পথে যারা অর্থ উপার্জন করলো, তারা নতুন করে আরো একবার সুযোগ পেলো কিনা? হ্যাঁ, অবশ্যই, এবং এটা খুবই দুঃখজনক একটা বিষয়। গভর্নমেন্ট কেন কালো টাকা সাদা করার একটা প্রসিডিউর রাখলো এটা আমার মাথায় ধরে না। এইটা দিয়ে মানে এই যে সুযোগটা, এই সুযোগটা রেখে সরকার আসলে পার্শিয়ালি একটা ইঙ্গিত দিল যে হ্যাঁ, তোমরা দুর্নীতি করতে পারো, এবং দুর্নীতি করার পরে তোমরা আমাকে একটা টাকা দিবা, সেটা মানে সেই টাকা দিয়ে তুমি তোমার টাকাটা সাদা করে নিতে পারো, বৈধ করে নিতে পারো। যেটা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা যারা রুলস এন্ড রেগুলেশন মেনটেন করে আপনার ইনকাম ট্যাক্স গুলো দিয়ে আসছি, আমাদের জন্য কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার। কারণ হচ্ছে, আমি আমার পার্সোনালি যদি বলি, তাহলে আমার পার্সোনালি যে ইনকাম ট্যাক্সটা, সেটা কিন্তু আমাকে কয়েকটা স্ল্যাবে দিতে হয়। ফার্স্টলি 10% দিতে হচ্ছে, তারপর 15% দিতে হচ্ছে, এবং 20%ও দিতে হচ্ছে। কিন্তু যদি আমি এই টাকাটা ট্যাক্স না দিয়ে আমি যদি পরে এইটা কালো টাকায় সাদা করতে যাই, তাহলে কিন্তু আমাকে শুধুমাত্র 10% ট্যাক্স দিলেই হচ্ছে। সুতরাং সেখানে কিন্তু আমি মানে হিউজ অ্যামাউন্ট একটা টাকা আমার নিজের জন্য রাখতে পারছি, যেটাকে আমার গভর্নমেন্টকে দিতে হচ্ছে না। সুতরাং এই যে প্রসিডিউরটা, এই প্রসিডিউরগুলোর মাধ্যমে কারণেই কিন্তু মানুষজন আপনার দুর্নীতি করার সাহস পাচ্ছে এবং দুর্নীতি করছে। কারণ সে যদি দুর্নীতি করে টাকা ইনকাম করতো এবং সেই টাকার যদি তার হিসাব হইতো, এবং সে অতিরিক্ত ব্যয় করতে গেলে যদি গভর্নমেন্ট তাকে ধরতো যে তুমি তো 50,000 টাকা বেতনের চাকরি পাও, তোমার বছরে ইনকাম হওয়ার কথা 6 লাখ টাকা, তুমি 12 লাখ টাকাতে গাড়ি কিনলা, এ টাকা কই পাইলা? এইভাবে যদি প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেকটা ব্যক্তিকেই আমরা অবজারভেশনের মধ্যে নিয়ে আসতে পারি এবং জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের দেশ অদূর ভবিষ্যতে আমরা সিঙ্গাপুরকে ছাড়িয়ে যাব। কারণ আমাদের হিউজ অ্যামাউন্ট একটা ম্যান পাওয়ার, যেটা কিন্তু দেশের বাইরে আছে, এবং যারা হিউজ অ্যামাউন্ট রেমিটেন্স পাঠাচ্ছে, এবং আমাদের গার্মেন্টস শিল্প অনেক উন্নত,
আমাদের প্রাকৃতিক শিল্প, প্রাকৃতিক খনিজ পদার্থ হয়তো আমাদের খনি টনি কম থাকলেও আমরা কিন্তু এদিক দিয়ে খুব ভালো, যেটা আমাদের একসময় জনগণ হয়তো আমাদের বোঝা ছিল, সেটা কিন্তু এখন আমাদের জনগণ এখন বড় একটা রিসোর্স হয়ে গেছে, তারা কিন্তু হিউজ অ্যামাউন্ট আর্ন করছে, যার কারণে আমাদের দেশে কিন্তু আজকের যে অর্থনীতি, আমরা যে মধ্যমায় চলে গেছি, এই মধ্যমায়টা কিন্তু আমাদের সম্ভব হয়েছে, কিন্তু এটাকে টিকিয়ে রাখতে হবে। শুধু আমরা কাগজে কলমে মধ্যমায় থাকলে হবে না, আমাদেরকে এই বিষয়টাকে টিকিয়ে রাখতে হবে। এবং এটা টিকিয়ে রাখার জন্য আমি রুহুল আমিন ভাইয়ের সাথেই গলার সাথে গলা মিলিয়ে বলতে চাই যে আমাদেরকে দুর্নীতি প্রতিরোধ করতে হবে, এবং গভর্নমেন্ট পর্যায়ে যারা আছে, যারা রাজনীতিক আছে, যারা নীতি নির্ধারণ পর্যায়ে আছে, তাদেরকে দুর্নীতি দমনের জিরো টলারেন্স এই প্রসিডিউরটাই গ্রহণ করতে হবে। ধন্যবাদ জনাব আশিক, ধন্যবাদ জনাব আশিক। আমরা আপনার কাছে আসবো। আপনি মিস্টার মিস্টার মানি, ডু ইউ হিয়ার মি নাও? হ্যালো মিস্টার মানি, ডু ইউ হিয়ার মি? অ্যাকচুয়ালি সরি, আমরা মিস্টার মানিকে ধরতে পারছি না। জনাব রুহুল আমিন, আপনি যদি, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের আর সময় খুবই কম, আপনি যদি বাংলাদেশের মানুষ এবং আপনার যারা ভক্ত, যারা শ্রোতা যারা আছে এবং গোটা বিশ্বের মানুষের জন্য যদি আপনার কোনো মেসেজ থেকে থাকে, বা এখন তো বর্তমানে একটি মহামারী চলছে, এই মহামারী থেকে বা এই করোনা ভাইরাস থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য বা সামগ্রিকভাবে ভালো থাকার জন্য আপনার যদি কোনো মেসেজ থাকে দর্শকদের উদ্দেশ্যে ছোট করে। ধন্যবাদ প্রথমে আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ধন্যবাদ দিতে চাই আপনাদের শুদ্ধ টিভির দর্শকদেরকে কষ্ট করে দেখার জন্য। আমি যেটা বলতে চাই, আমার ফাইনাল মেসেজ হবে যে আমরা অতীতেও দেখেছি, আমরা রিসেন্টলি আমরা দেখেছি ইবোলা দেখেছি, আমরা সার্স দেখেছি, মার্স ভাইরাস দেখেছি। এগুলা কিন্তু যদিও মানে বিশ্বব্যাপী মানে স্প্রেড হয়নি, কিন্তু এসেছিল এবং মানে এগুলাকে কন্টেন করা হয়েছিল। তো আমারও বিশ্বাস যে মানে একটা মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা ভাইরাস হিসেবে যে মানুষগুলো মারা গেছেন, মানে প্রথমে কিন্তু এটার এস্টিমেশন তো আরো অনেক বেশি ছিল। তারা মানে বিশেষজ্ঞরা তারা মনে করেছিল যে কয়েক মিলিয়ন মানুষ মারা যাবে। এখানে মনে করেন আমার মনে হয় কয়েক 100,000 মানুষ মারা গেছে সোফার আর কি। ব্রিটেনে আপনার মনে করেন 42,000 মারা গেছে। এই তুলনায় বাংলাদেশ অনেক ভালো করছে, আমি আপাতত মানে সোফার আর কি আমি যেটা মনে করি। আমি মনে করি যে মানে সাহস রাখতে হবে, ভয় পাওয়ার কিছু না। আর সবাই যাতে মানে সরকারি রুল রেগুলেশন মেনে যদি চলুন, ইনশাল্লাহ আপনারা সেফ থাকবেন। এখানে যারা এগুলো ফলো করছে যুক্তরাজ্যে, মানে তারা অনেক সেফ রয়েছেন। আর স্বাভাবিকভাবে মানে যুক্তরাজ্য আমি দেখেছি যে মানুষ কিন্তু ভয় পেয়ে গেছে। এই ভয়টা কিন্তু দীর্ঘদিন থাকবে। মানে হসপিটাল আপনি বিশ্বাস করবেন না, হসপিটাল খালি, একেবারেই খালি। আমি আমার লোকাল হসপিটাল যেটা মানে সেন্ট্রাল লন্ডন হসপিটাল, রয়্যাল লন্ডন হসপিটাল, সরি, সবচেয়ে বড় হসপিটাল ইউরোপের মধ্যে, একটা লোকও নাই। আমি গত সপ্তাহে আমি গিয়েছিলাম, মানে লোকেরা ভয়ে, মানে কারণ ওই যে হসপিটালে যেটা হয়েছিল লকডাউনের পরে, যত লোক মানে ওই যে কোভিড-19 মানে যদি কোনো সিমটম থাকতো, যাওয়ার পরেও দেখা গেল ওরা আর ফিরে আসে না। তো একটা মানে গুজব ছড়িয়ে উঠলো আগে যে বাবা মানে হাসপাতালে যাইও না, হসপিটালে গেলে মানে লোকেরা নাকি আর ফিরে আসে না। তো এই একটা ভয় মানে আছে লোকেদের মধ্যে। আর আরেকটা জিনিস আমি ফলো করছি, যেমন আমরা এশিয়ানটা কিন্তু আবার মানে এখনো মানে আতঙ্কের মধ্যে আছে। যেমন আজকেও আমি একটু আগে বাইরে গিয়েছিলাম আমার লোকাল পার্কে, মানে প্রচুর যে ইংলিশরা বা সাদারা, তারা কিন্তু আবার মানে তারা অনেক মানে মাস্ক না পরে মানে হাঁটছেন, এনজয় করছেন ওই যে ওয়েদারটা, বা বের হচ্ছেন। কিন্তু আমাদের যে বাঙালিরা বা এশিয়ানরা তেমন একটা মানে বের হচ্ছে না, দেখা যায় না কিন্তু। তো আমি মনে করি আমরা আমাদের মানে এশিয়ানরা একটু ভয় পাচ্ছেন বেশি। তো ভয় পাওয়ার কিছু না, ইনশাল্লাহ। আমরা দেখেছি চায়নাও তো মানে এটা কিন্তু রিকভার করেছে, ইটালিও রিকভার করেছে, স্পেনও রিকভার করেছে, আমরাও করবো, এই দেশে বাংলাদেশও করবো ইনশাল্লাহ। বাংলাদেশ মানে তুলনামূলক মানে ইটালি, স্পেন, ইউকে বা চায়নার তুলনা আমি মনে করি এখনো অনেক ভালো আছে। আমার বিশ্বাস ইনশাল্লাহ 2 বছর ভেতরে বাংলাদেশ তো এটা গাড়িয়ে উঠবে ইনশাল্লাহ। চিন্তার কোনো কারণ নাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ মিস্টার রুহুল আমিন। জনাব আতিকুল ইসলাম, আপনি যদি ছোট করে দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান। আমি দর্শকদেরকে বলতে চাই, আপনারা যারা করোনার উপসর্গ বহন করছেন, তারা দয়া করে বের হবেন না। দয়া করে নিজের পরিবারের সদস্যের সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশা করবেন না। সামাজিক দূরত্ব বজায় রেখে নিজের ঘরেই থাকুন।
বাইরে বের হবেন না। বাইরে বের হলে আপনার দ্বারা সমাজের ক্ষতি হতে পারে। আর যারা বাইরে একান্ত নিজের জীবন জীবিকা চালানোর জন্য বাইরে বের হচ্ছেন, তারা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন আর নিজেকে সুরক্ষিত রাখুন। নিজে সচেতন থাকলে আপনাকে করোনা ভাইরাস ছুঁতেও পারবে না। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ মিস্টার রুহুল আমিন, ধন্যবাদ আশিকুল ইসলাম, ধন্যবাদ মিস্টার মুরুগান অ্যান্ড মিস্টার মানি অলসো। আমরা আজকে বিভিন্ন দর্শকের মাধ্যমে আমাদের যে আলোচক মন্ডলী যারা ছিলেন তাদের কাছ থেকে আমরা যে তথ্যগুলো পেয়েছি, চমৎকার কথা বলেছেন মিস্টার রুহুল আমিন ইংল্যান্ড থেকে। তিনি যুক্তরাজ্যের প্রাক্তন কাউন্সিলর, লেবার পার্টির সেক্রেটারি, পিএএমএ ফোরামের পপলার এবং লাইম হাউস নির্বাচনী এলাকা এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি চমৎকার ভাবে বলার চেষ্টা করেছেন যে আমরা যদি দেশের মানুষ, আমাদের যে আইন প্রয়োগকারী সংস্থা যারা আছে তাদেরকে যদি আমরা তাদের ক্ষমতাটা, তাদেরকে যদি আমরা প্রভাব মুক্ত করতে পারি এবং তাদের যে দায়িত্বগুলো পালন করার সঠিক সুযোগ করে দিতে পারি, তাহলে আমাদের দেশ থেকে দুর্নীতি শতভাগ নির্মূল হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন এবং তার সাথে সুর মিলিয়েছেন আতিকুল ইসলাম প্রকৌশলী। এবং আমিও মনে করি যে আসলেই যদি আইন প্রয়োগকারী সংস্থাকে যদি তাদের উপরে যদি তাদের যে দায়িত্ব যেটি আছে সেই সঠিকভাবে দায়িত্ব পালন করতে দেওয়ার যদি সুযোগ করে দেওয়া হয়, তাহলে অবশ্যই বাংলাদেশে কোনো প্রকারের দুর্নীতি হবে না। আমাদের এই অনুষ্ঠান প্রত্যেক দিন বাংলাদেশ টাইম রাত 10টায় এবং ইউকে সময় বিকেল 5টায় এবং ইতালির সময় বিকেল 6টায়, আমেরিকার সময় বেলা 12টা এবং মালয়েশিয়ার সময় রাত 12টার সময় প্রচারিত সূত্র টিভির ফেসবুক পেজে সরাসরি প্রচারিত হয় এবং পরবর্তীতে আপনারা আপনাদের ফেসবুক টাইম লাইনের পরবর্তী সময়ে আপনারা দেখতে পাবেন। আমাদের এই অনুষ্ঠানে যারা আলোচক হিসাবে অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই সূত্র টিভির পেজে আপনারা ইনবক্সে কমেন্টস লিখে দিতে পারেন, তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। আজকে অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং যারা দর্শক শ্রোতা যারা শুনছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা এবং সকলের প্রতি আবেদন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে স্বাস্থ্যবিধি দেওয়া আছে নিশ্চয়ই সেই বিধিগুলো মেনে চলবেন এবং নিরাপদ থাকবেন, নিজেকে সুরক্ষিত করবেন, তাহলেই জাতি এবং দেশ সুরক্ষিত হবে। ধন্যবাদ আবারও সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, ক্লিয়ার? এই লাইন তো, আমি তো প্রোগ্রাম শেষ তো।